রাম গোপাল ভার্মা একটা ছবি বানাইলো, নাম হইতেছে কোম্পানি। অজয় দেবগন পর্দায় এক আন্ডারওয়ার্ল্ড ডন, যে তার গ্যাং চালায় ঠিক একটা কর্পোরেশনের মতো করিয়া, পুলিশের সাথে দেশ ছেড়া হংকং পালায়, কিন্তু সাম্রাজ্য চলতে থাকে দূর থেকে, ফোনে, বিশ্বস্ত লোকের মাধ্যমে। ছবির সবচেয়ে বিখ্যাত সংলাপ, সব গান্দা হয় পর ঠান্ডা হয়ে গিয়ে, সবই নোংরা, কিন্তু এটাই তো ব্যবসা। গ্যাং এইখানে আর নিছক গুন্ডার দল না, একটা সীমান্তহীন এন্টারপ্রাইজ। বৈধ আর অবৈধ সীমানা মুছে যায়, খুন, চাঁদাবাজি, সব ধান্দা, সব ব্যবসা। হিন্দি সিনেমা দশকের পর দশক আমাদের এই গল্প দেখাইছে, জেলের ভেতর থেকে কিংবা বিদেশ থেকে ডন তার সাম্রাজ্য চালায়। আমরা ভাবছি এটা তো সিনেমা, অতিরঞ্জন। না, ঠিক একই ঘটনা ঘটিছে ইন্ডিয়াতে। আর এই কাজ করতে গিয়া ইন্ডিয়ান মাফিয়ারা পাড়া দিছে আমেরিকার লেজে, আর বাইরে আসছে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মাফিয়ার খবর। আর এফবিআই একে একে ভেঙ্গা দিতেছে এই চক্র। 26 সাল, আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেল, ভারতের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা কারাগার। এক বন্দী সলিটারি কনফাইনমেন্টে একা একা থাকে, 24 ঘন্টা সিসিটিভি নজরদারিতে, নামে 50টার বেশি মামলা, কাগজে কলমে বাইরের দুনিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগই নাই, থাকার কথাই না। অথচ এই বছর জানুয়ারিতে এই সেল থেকে এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ বার্তা পৌঁছায় 7 সমুদ্র পারে লস অ্যাঞ্জেলেসে। দাবি কি? $50 লক্ষ দিতে হবে। ওরে বাপরে, না দিলে পরিণতি ভয়াবহ। বাংলাদেশের কোম্পানি আর কল্পনা না। ভার্মা যেটাকে রূপক হিসেবে রাখছিলে, অপরাধ একটা সীমান্তহীন কর্পোরেশন, জেল বা দূরত্ব যার কাছে কোনো বাধা না, সেটা এখন 3 মহাদেশে ছড়ানো একটা সত্যিকারের এন্টারপ্রাইজ। সিনেমার বাস্তবের মাঝখানে পর্দাটা ছিঁড়ে গেছে। ইন্ডিয়া এখন এই প্রশ্নের মুখে, একজন মানুষ যে রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত খাঁচায় বন্দী, সে কিভাবে তিনটা মহাদেশ জুড়ে এই সাম্রাজ্য চালায় অপরাধের? আর এটা ধরলো কে? ইন্ডিয়ার কোনো সংস্থা না, ধরলো আমেরিকার FBI। 11/2026 শুধু আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে সেদিন একটা সংবাদ সম্মেলন ডাকলো মার্কিন বিচার বিভাগ, যাকে ইংরেজিতে বলে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আপনারা জানেন, মানে আমাদের দেশের আইন মন্ত্রণালয় আর অ্যাটর্নি জেনারেলের দপ্তর মিলায় যা অনেকটা সেই রকম জিনিস আর কি। তারা ঘোষণা দিল একটা বিশাল অভিযানের নাম তারা রাখছে অপারেশন হার্ড বল। কেন? কারণ মার্কিন আদালতে 3টা আলাদা অভিযোগপত্র জমা পড়ছে। ইংরেজি যাকে কয় ইন্ডিকমেন্ট, ইংরেজি যেটুকু ঠিকই কইছে, তাই না? তো এমন 3টা অভিযোগপত্রের নাম হচ্ছে মোট 37 জনের। আর তাদের মধ্যে 24 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কেউ আমেরিকায়, কেউ কানাডায়, একজন শুধু স্পেনে। আর কি উদ্ধার হয়েছে জানেন? প্রায় 1000 কেজি কোকেন, 1 কেজি হেরোইন, 12টা আগ্নেয়াস্ত্র আর নগদ $40,000। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কোনো সিসকে চোর বাটপারের দল না। এই অভিযানের নিশানা কারা? মার্কিন কর্তৃপক্ষ বলছে 3টা সংঘবদ্ধ অপরাধী চক্র, যাদের শিকড় ইন্ডিয়ায়, ভারতে। তো এই 3টা চক্র কারা? 1 নম্বর আর সবচেয়ে বড় নাম হইতেছে লরেন্স বিষ্ণই সিন্ডিকেট, হ্যাঁ ইংরেজি নাম আর কি। 2 নম্বর যজ্ঞ ভগবানপুরিয়া গ্যাং। 3 নম্বর রবীন্দ্র শেখ ধান্না নামে একটা মাদক পাচারের নেটওয়ার্ক। আর এই পুরো অভিযোগপত্রের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা কি জানেন? 2023 সালে কানাডার সারে শহরে একটা শিখ মন্দিরের ঠিক বাইরে খুন হয়েছিল না হরদীপ সিং নির্জন নামে এক ব্যক্তি। মার্কিন অভিযোগপত্র বলতেছে এই খুনের নির্দেশ দিছিল বিষ্ণই আর তার সাগরের গোল্ডিপ গার। মনে আছে 2023 সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ তুলছিল নির্জার হত্যায় ভারত সরকারের এজেন্টরা জড়িত। ইন্ডিয়া কানাডা সম্পর্ক একেবারে তলানিতে নামে কূটনৈতিক বহিষ্কার হয়, কনসুলেট বন্ধ হয়ে যায়। এখন 3 বছর পর আমেরিকার বিচার বিভাগ আর কানাডার নিজের পুলিশ আর সিএমপি দুজনেই বলতেছে এই অভিযান করছে বিষ্ণই সবরমতী জেলের সলিটারি সেল থেকে, সোরাই মোবাইল আর ভিওআইপি ডিভাইস দিয়া। 3 মহাদেশ জুড়ে খুন, চাঁদাবাজি চালাইছে জানুয়ারি 2026 পর্যন্ত, এই বছর। সেই একই অভিযানে অভিযুক্ত পাঞ্জাব পুলিশের একজন কর্মরত ইন্সপেক্টর গুরিন্দরজিৎ সিং নাগরা, হোশিয়ারপুরের তান্ডা থানার অভিযোগ কি ভগবানপুরিয়ার গ্যাংয়ের হইয়া সে আমেরিকার বসা এক পরিবারকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানোর হুমকি দিয়া $4 লক্ষ আদায়ের চেষ্টা করছে। এখন ইন্ডিয়া কইতে পারে আরে নির্জারকে তো আমরা মারি নাই, মাফিয়া মারছে, খুনটা তো রাষ্ট্র করেনি, করছে একটা গ্যাং। কিন্তু সেই গ্যাংটা কে? যাকে রাষ্ট্রের নিজের সর্বোচ্চ নিরাপত্তা জেলে বন্দী রেখা সব কাজ অবাধে করতে দিছে সংস্থা NIA 4 বছর আগে 2022 সালে বলছিল যে বিষ্ণুয়ের বিরুদ্ধে প্রায় একই অভিযোগ আনছিল, জেল থেকে সে অপরাধ নেটওয়ার্ক চালায় মোবাইল দিয়া। অর্থাৎ ইন্ডিয়া জানতো, রাষ্ট্র অন্ধকারে ছিল না, যেন থামায়নি। কেন? সলিটারি সেলে সিসিটিভির নিচে একজন বন্দী যখন বছরের পর বছর জুড়ে বিশ্ব জুড়ে অপরাধ চালায়, তার কারণ কি হইতে পারে? তার কারণ একটাই হইতে পারে, রাষ্ট্র সেটা সুবিধা পায়। গোয়েন্দা সংস্থা অনেক সময় এইভাবে ক্রিমিনাল গ্যাংকে কাজে লাগায়। কানাডা কখনো বলেনি যে ইন্ডিয়ার গোয়েন্দারা নিজেরা এসে গুলি করছে। তাদের অভিযোগ ছিল যে ভারতীয় সংস্থা এই কাজটা করছে, তাই গ্যাংটাকে কাজে লাগাইছে হাতিয়ার হিসাবে। রাষ্ট্র যে অপরাধী গ্যাংকে নিজের নোংরা কাজ করানোর জন্য ভাড়া করে, এটা কোনো নতুন বা অকল্পনীয় জিনিস না। ইন্ডিয়া জানেও সে অপরাধমূলক কাজ করে জেলে থেকে, ইন্ডিয়া তাকে কাজ করতে দেয়। কিন্তু নির্জারকে যখন মারে এই বিষ্ণুই, তখন হাত ঝেড়ে বলে আমি কিছু করি না। আমি অভিযোগ করছে যে এই গ্যাং পাঞ্জাবের দরিদ্রতম এলাকা থেকে নাবালকদের নিয়োগ করতো। কেন নাবালক? কারণ সহিংস অপরাধে ধরা পড়লে তাদের আইনি সাজা কম হবে। টাকা খ্যাতি আর সুরক্ষার লোভ দেখায় টেনে আনা হয়তো এই বাচ্চাদেরকে, তারপর সামান্য পারিশ্রমিক দিয়ে ব্যবহার করা হতো। এটা নিছক গ্যাংস্টার গল্প না, এটা প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের একটা অর্গানাইজ শোষণ। যে নাবালকদের রাষ্ট্রের সুরক্ষা এবং সুযোগ পাওয়ার কথা ছিল, তারাই হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ অর্থনীতির সবচেয়ে সস্তা, সবচেয়ে খরচযোগ্য কাঁচামাল। মনে আছে শুরুতে কোম্পানির সেই সংলাপ, সব গান্দা হয় পর ধান্দা হয়ে গিয়ে এইখানে সেই রূপকটা তার আসল একটা নিষ্ঠুর অর্থ পায়।
একটা সীমান্তহীন এন্টারপ্রাইজের অঞ্চল ভিত্তিক ম্যানেজার, মুনাফার ভাগাভাগি, সস্তা সবে সাপ্লাই চেইন, শুধু এই কর্পোরেশনের পণ্য হইল সহিংসতা। আর কাঁচামাল পাঞ্জাবের গরিব ঘরের কিশোরেরা। বাংলাদেশের কিশোর গ্যাংয়ের কনসেপ্ট আসছে এইখান থেকে। ইন্ডিয়া থেকে সব ক্রিমিনাল কনসেপ্ট আসে বাংলাদেশে পাচার করে। এই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে যে ডাক্তারদের কমিশন দেওয়া সিস্টেম, এটা ইন্ডিয়া থেকে আসছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাক্তারদের মাসওয়ারা দেওয়া, প্রেসক্রিপশন লেখার বিনিময়, প্রোডাক্ট লেখার বিনিময়, এই সিস্টেম ইন্ডিয়া থেকে আসছে। এই কিশোর গ্যাংয়ের কনসেপ্ট আসছে ইন্ডিয়া থেকে। আর এই সিন্ডিকেট আজকে ছড়ায় আছে কানাডা, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত। এদের সদস্য সংখ্যা কত জানেন? 7 থেকে 800। এই 2026 পর্তুগালে ইন্ডিয়ান নাগরিকের উপর গুলি বর্ষণের দায় স্বীকার করছে এই গ্যাং। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে এই প্রথমবার একটা ভারতীয় সংগঠিত অপরাধ চক্রকে পশ্চিমা সরকারগুলো নিছক অপরাধ না, একটা ট্রান্সন্যাশনাল নিরাপত্তা হুমকি হিসেবে দেখতেছে। ইন্ডিয়ান সংগঠিত অপরাধ এখন আর শুধু ইন্ডিয়ান আভ্যন্তরীণ সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। আর এই বৈষ্ণবী, ভগবানপুরিয়া, ধান্দা, নাগরা, গোলডিব্রার, এই যে গোটা ট্রান্সন্যাশনাল অপরাধ সাম্রাজ্য যারা 3 মহাদেশে খুন, সাদাবাজি, মাদক চালায়, এদের দিকে একবার তাকান। এদের মধ্যে একজনও কি মুসলমান? একজনও কি ইসলামী জঙ্গি? না, এরা কেউ শিখ, কেউ হিন্দু। কিন্তু এই ভারত রাষ্ট্র সারা দিন রাত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে চিৎকার করে, যে রাষ্ট্র বরাবর একটা নির্দিষ্ট সম্প্রদায় মুসলমানদের ঘাড়ে জঙ্গিবাদের অপবাদ চাপায়, প্রতিবেশী দেশকে সন্ত্রাসের আতুর ঘর বলে ভিলিফাই করে, সে একই রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে বসে একটা বিশাল অপরাধ চক্র গোটা আন্তর্জাতিক অপরাধ পরিচালনা করতেছে জেলের সেলের মধ্যে থেকে, পুলিশ অফিসারের যোগ সাজসে। তাহলে প্রশ্নটাই, যে দেশের নিজের ঘরের ভেতরে এই অবস্থা, যে দেশ নিজের সবচেয়ে সুরক্ষিত জেলটা পর্যন্ত সামলাইতে পারে না, সেই দেশের কি অন্য দেশের দিকে আঙ্গুল তুলিয়া জঙ্গিবাদ নিয়ে তোলা হওয়া সাজে? তার নৈতিক অধিকার আসে? কোথা থেকে আসবে নৈতিক অধিকার? যে রাষ্ট্র জঙ্গিবাদের ভয়কে একটা রাজনৈতিক হাতিয়ার বানায়, একটা সম্প্রদায়কে কোণঠাসা করার অস্ত্র বানায়, তার নিজের মাটিতেই যখন একটা দানব বাইরে ওঠে আর সেটা ধরাই দিতে হয় বিদেশি সংস্থাকে, তখন সেই ভয় উৎপাদনের রাজনীতি আর জঙ্গিবাদের গল্প বেচার রাজনীতিটা কতটা নৈতিক? প্রশ্ন করুক ইন্ডিয়ানরা নিজেদেরকে। সব কত বিশ্বমঞ্চে কর্তৃত্বের হুঙ্কার দেয়, পড়া সত্যি হবে নাকি? নিজের দেশের একটা জেলের সেল সামলানোর ক্ষমতা নেই। আর এই দেশকে দেখে ডরে কাঁপে বাঙ্গুরা। পশ্চিমে ইন্ডিয়ার আগের জেনারেশনের ইমেজ ছিল মেধাবী ডাক্তার, তারপরের জেনারেশন হয়েছে মেধাবী আইটি এক্সপার্ট, বড় বড় কর্পোরেশনের সিও। ও আচ্ছা, মাঝে বাতপুরি সাথে, সেটা হচ্ছে বিশ্ব সুন্দরীদের দেশ। এই জেনারেশনে শুরু হয়েছে ফোন স্ক্যামার হিসাবে। ইন্ডিয়ানরা স্ক্যাম করে, প্রতারণা করে, টাকা চুরি করে। একটা সেন্টারে দেখেন $48 মিলিয়ন হাতায় নিছে ফোনে স্ক্যান করে। ওই দেখেন কলকাতা বা মুম্বাই বসে স্ক্যান করতেছে। এখন ফোনে ইন্ডিয়ান অ্যাকসেন্ট শুনলে পশ্চিম মানুষ গালাগালি করে, ফোন রেখে দেয়, কথা বলতে চায় না। এই দেখেন গার্ডিয়ান নিউজ আসছে, এটা নিয়ে স্টোরি হয়েছে। আর এটা শুরু হয়েছে H1B ভিসা দিয়া ফ্রড করা। H1B ভিসা কি জানেন তো? এই ভিসার মাধ্যমে ইন্ডিয়ানরা সবচেয়ে বেশি আমেরিকা আসে। এই ভিসা যে জায়গায় উঠেছিল সেই জায়গা থেকে পতন শুরু হয়েছে। আর ইন্ডিয়ার পতন বা শক্তি ক্ষয় মানে আমাদের মাথার উপর থেকে দাদাগিরির খায়েশ দুর্বল হওয়া। সামনের দিনগুলোতে সারা দুনিয়ায় নানা ওলট পালট হবে, শক্তির ভারসাম্য বদলাবে। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি যে দেশটা, তার প্রত্যেক উত্থান পতনকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে হবে। সেই ভিত্তিতে আমাদের জাতীয় কৌশল নির্ধারণ করতে হবে।